ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মুজাফফরকে। গ্রেফতার দেখানো হবে মানবতা বিরোধী অপরাধে। ঢাকা ও আশপাশের জেলায় তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ চরমে। ফিলিং স্টেশনেও দীর্ঘ লাইন। মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির প্রভাব পড়েছে সরবরাহে। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। চাঁদাবাজি বন্ধ না হলে বিপদে পড়বে সরকার, মনে করেন স্পিকার। প্রয়োজনে প্রভাবশালীদেরও ছুঁড়ে ফেলার তাগিদ। ক্ষমতাসীনদের নীরব সমর্থনের অভিযোগ বিরোধী দলের। চাঁদাবাজিকে কঠোর হস্তে তা দমন করতে হবে। এতে যদি দলের কোনো ডাকসাইটে নেতা থাকেন তাকেও ছুঁড়ে ফেলতে হবে। এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। এরপরে ডিবি বসে একদিন রাখার পর মুসলিগা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও দিল্লিতে বেগবান হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত বিচার আদালতে, বিচারের ঘোষণা মোদির। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত আসামি মুজাফফর হোসেনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হবে আজ। ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেলে তার শুনানি হবে। মুজাফফরের বিরুদ্ধে বিগত 16 বছরে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন, পরে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাইতে পারে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে বিগত 16 বছর যোগাযোগ রেখে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে মুজাফফরের বিরুদ্ধে। সরাসরি যুক্ত হচ্ছে ট্রাইব্যুনালে, সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মুজাফফরের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে আর ট্রাইব্যুনালের 2-এর বিচারিক প্যানেলের শুনানি কি শুরু হয়েছে কিনা? ছোঁয়া, কিছুক্ষণ আগেই মুজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, এখন তাকে গারদখানাতে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি শুরু হবে। তার বিরুদ্ধে মূলত গত 16 বছরে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সেখানে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছিলেন যে বিগত 16 বছরে বিশেষ করে 111-এর সেনা সমর্থিত যে সরকার, পরবর্তীতে আওয়ামী লীগ শাসন আমলে নানা মানবতা বিরোধী অপরাধ, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত যত ধরনের অপরাধ হয়েছে সেই অপরাধে তার একটি প্রাথমিক সম্পৃক্ততা তদন্ত সংস্থা পেয়েছে, যার কারণে তদন্তের স্বার্থে মূলত এই মামলায় তাকে গ্রেফতার দেখাতে আজকে এখানে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে যেহেতু 45 বছর পর তিনি গ্রেফতার হয়েছেন জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত এই মুজাফফর হোসেন, পরবর্তীতে তাকে জিয়াউর রহমান হত্যার যেই বিচার সেটি সেনা আদালতেই হবে এবং এই চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচারটি এই ট্রাইব্যুনালেই সম্পন্ন করা হবে তার বিরুদ্ধে। তবে এখনও যেহেতু বিচারিক যে কার্যক্রম সেটি শুরু হয়নি, তবে এই চিফ প্রসিকিউটর এর আগেও জানিয়েছেন যে এই মামলা থেকে গ্রেফতার দেখানো হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাইতে পারেন তারা, কারণ তাকে অধিকতর তদন্ত করার ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কারণ বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল, তিনি এই গোপন নামে তার সঙ্গে 16 বছর ধরে যোগাযোগ করেছেন, বিভিন্ন ফোন আলাপের তথ্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তার উদ্ঘাটন করতে পেরেছেন। সেই সূত্র ধরেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছিল এর আগে, এবং এখানে তাকে তদন্ত করার ক্ষেত্রে বিশেষ করে নজর দেওয়া হবে যে তিনি মানবতা বিরোধী অপরাধের কোন কোন অপরাধের সঙ্গে তার অভিযুক্ত বা তার সম্পৃক্ততা রয়েছে সেই বিষয়গুলো মূলত তদন্তে বেরিয়ে আসবে। তবে এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ঠিক কোন মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হবে, সুনির্দিষ্ট করে তার বিরুদ্ধে কোন অভিযোগটি আনা হয়েছে সেটি এখন স্পষ্ট করা হয়নি, কারণ যেহেতু এখনও এই মামলাটি এই তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষ করে যখন তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, তখন
তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো, তবে সেটি সময় সাপেক্ষ। তো এর আগে হয়তো এখানে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে সেনা আদালতে জিয়াউর রহমান হত্যার বিচার হবে, বাকি যেই মানবতা বিরোধী অপরাধ সহ যে অন্য অপরাধগুলো রয়েছে সেটির বিচার মূলত ট্রাইব্যুনালে করা হবে। তবে এখন যেহেতু তাকে এই হাজতখানাতে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো তার বিরুদ্ধে কি কি অভিযোগ প্রসিকিউশন তুলে ধরে বা তাদের যে যুক্তি সেটি রয়েছে। তবে তাকে মূলত আজকে গ্রেফতার দেখানো হবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, এরপরে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইতে পারে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে। তবে এইখানে আমরা দেখছি যে মানবতা বিরোধী অপরাধের এর আগের যে মামলায় যে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর যে সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারী অভিযুক্ত যেই পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান, তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অনেক ধন্যবাদ রাবি বিস্তারিত তুলে ধরবার জন্য। মহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এই পরিস্থিতিতে নগরীর আবাসিক এলাকাগুলোতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ লাইনে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা সবখানেই তীব্র গ্যাস সংকটে নাজেহাল মানুষ। সরকার বলছে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় বিঘ্নিত হচ্ছে গ্যাসের সরবরাহ। দ্রুত তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। চুলার আগুন জ্বলছে না, অনেক এলাকাতেই নেই গ্যাসের দেখা। সকালের নাস্তা থেকে রাতের খাবার কোনো সময়ই দেখা মিলছে না গ্যাসের। রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর সহ নগরীর অধিকাংশ এলাকার একই চিত্র। কষ্ট হইতেছে, ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু খাওয়াইতে পারতেছি না, সকালে নাস্তা বানাইতে পারতেছি না, মেয়ে কলেজে যাচ্ছে খাওয়াইতে পারতেছি না, না খাই যাচ্ছে। কালকে দুপুর থেকে তো আমরা রান্না করতে পারি নাই, আর আজকে সকালেই আপনারা দেখছেন, দেখাইছি আপনাদেরকে, লাইনে কোনো ধরনের কোনো গ্যাস নাই। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে, নাস্তা বানাও পারি না, খাইও পারি না, সারাদিন উপোস থাকি। রান্না করার কোনো ওয়েই নেই বাসায়, একদম কিচেন টোটালি গ্যাস নাই। এই অসুবিধাটাতে অনেক আমরা কষ্ট হচ্ছে অনেক। কেবল বাসাবাড়ি নয়, 3 দিন ধরে গাড়ির গ্যাস অর্থাৎ সিএনজিও পাওয়া দুরূহ এই শহরে। গ্যাসের আশায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। যেটুকু মিলছে তাও সামান্য, কারণ চাপ নেই গ্যাসের লাইনে। আমার কষ্টের কথা কেউ কোনো সরকার বোঝে না। কালকে গাড়ি বাই করছি, গাড়ি চালাই না, জমা দিয়ে গেছি বাসার দিকে, মালিক 1 টাকা পাই না বেতন। সারাদিনে 4 বার গ্যাস নেওয়া হয়েছে, তারপর গ্যাস পাই না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। 100-150 টাকার গ্যাস ঢোকে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। আগে থেকেই ঘাটতি ছিল 1,000 মিলিয়ন ঘনফুটের মতো। যে 2,800 MMCFT মিলত, তার 35 ভাগই আমদানি করা এলএনজি। যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আপনার আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা স্থায়ী সমাধানই হবে। কার্যত গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। কখন তা স্বাভাবিক হবে তার উত্তরও অজানা এখনো। গ্যাস সংকটে রাজধানীবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, তবে সেই ভোগান্তি আরও কয়েক গুণে বেড়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। এই পরিস্থিতিতে চুলায় আগুন না জ্বালায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত এই সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। প্রয়োজনে চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত প্রভাবশালী নেতাকেও দল থেকে ছুড়ে ফেলতে হবে বলে সরকারকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রত্যাশা করেন মেগা প্রকল্পে বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটবে না। এদিকে সরকার দলীয় হুইপ জানিয়েছেন চাঁদাবাজি বন্ধে মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্য বিরোধী দলের অভিযোগ, মুখে বন্ধের কথা বললেও চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন রয়েছে। দীর্ঘ প্রায় 17 বছর পর নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার প্রধান নানা ক্ষেত্রে ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তবে চাঁদাবাজির মতো ঘটনা এই ক্ষেত্রে সরকারের সুনাম ক্ষুণ্ণ করছে।
রাজধানী থেকে তৃণমূলে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ। চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক সজীব আটক হলেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। চাঁদাবাজি নিয়ে তর্ক বিতর্ক উত্তপ্ত রাজনীতির মাঠ সংসদ। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকতে পারবে না বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার। প্রত্যাশা করেন মেগা দুর্নীতি বন্ধে সরকার সতর্ক থাকবে। সীমার বাইরে চলে গেলে কিন্তু তখন আর সেটাকে কন্ট্রোল করা যাবে না। বিএনপি সরকারকে যদি ভালোভাবে সময় পার করতে হয় 5 বছর, চাঁদাবাদীকে কঠোর হস্তে তা দমন করতে হবে। এতে যদি দলের কোনো ডাকসাইটে নেতা থাকেন তাকেও ছুঁড়ে ফেলতে হবে। প্রাইম মিনিস্টার এবং সংসদ নেতা তিনি এটা উপলব্ধি করেন, তাকে একটু সময় দেন, আমার মনে হয় তিনি চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বালিশ কাণ্ড আর এইসব কাণ্ড হয়েছে, এগুলো এখন আর সম্ভব না। ব্যাপারটা শেখ হাসিনার পরিণতি, এটা সকলের জন্য একটা শিক্ষা। চাঁদাবাজিকে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। তবে বিরোধী দল বলছে চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন আছে। একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। এরপরে ডিবি বসে একদিন রাখার পর মুসলিকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর দ্বারা কে বোঝা যায় চাঁদাবাজির বিরুদ্ধে সরকার বলতেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? তাহলে কি সরকার ব্যর্থ, না চাঁদাবাজির ব্যাপারে সরকারের একটা মৌন সমর্থন আছে? দুটার একটা তো হইতে হবে। এটা সরকারকেই পরিষ্কার করতে হবে। এটা সহনীয় পর্যায়ে আনার জন্য বন্ধ পৃথিবী থেকে করতে হবে না। বাংলাদেশের এই কালচার সহনীয় বা জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কঠিনভাবে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাড়াহুড়োর অভিযোগ করেন বিরোধী দলের নেতা, যদিও অভিযোগ অস্বীকার করছেন সরকারি দলের হুইপ। তাদের সাথে আলোচনার সাপেক্ষে কিন্তু করা হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সাথে ইজি বাইকের ধাক্কা লাগায় সেই ইজি বাইকের চালককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঢাকা চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে ঘটনা ঘটে। নিহত রফিক সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় বসবাস করতেন। স্বজনদের অভিযোগ, রাতে সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে ইজি বাইকটি। এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিককে মারধর করে প্রাইভেট কার চালক নাদিম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত গাড়ি চালক নাদিমকে পুলিশে দেয় শিমরাইল এলাকার রেন্টে কার মালিক সমিতির সদস্যরা। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন সহ আরও অনেকে। ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম 1987 সালের 1 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। প্রায় 40 বছরের কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নৌবাহিনী পদক, নৌ পারদর্শিতা পদক, জাতীয় শুদ্ধাচার পুরস্কার সহ বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর ওপর প্রায় 20 কোটি টাকা ব্যয়ের একটি সেতুর নির্মাণ কাজ 6 বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের পর 5 দফা মেয়াদ বাড়িয়েও থমকে আছে সকল কার্যক্রম। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন আশপাশের কয়েক হাজার মানুষ। সেতুটি তৈরি হলে আখাউড়া থেকে সদর উপজেলায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারতেন স্থানীয়রা। যাতায়াতের সুবিধা পাবেন শিক্ষার্থী, রোগী ও কৃষকরাও। দ্রুতই সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি বাসিন্দাদের। অসুস্থ শরীর, তীব্র যন্ত্রণা, তবুও অ্যাম্বুলেন্স নয়, হাসপাতালের পথে রোগীকে উঠতে হচ্ছে টুকরিতে চেপে। এরপর নৌকায় পাড়ি দিতে হবে তিতাস নদী।
একটি সেতুর অভাবে প্রতিদিন এমনই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। আধুনিকতার এই সময়ে তাদের জীবন যেন থমকে আছে অবহেলার এক দীর্ঘ অপেক্ষায়। 2020 সালের অক্টোবরে কৃষ্ণনগর গ্রামের তিতাস নদীর ওপর 208 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2023-এর ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল সেতুটি, কিন্তু 5 বার সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এর ফলে কৃষ্ণনগর, ভবানীপুর, বরিশাল সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন। সন্ধ্যার পর এই পথে চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন এসব বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, নারী, রোগী ও কৃষকদের। নৌকা না পাইলে আমরা অনেক বড় কষ্ট হয়, আমরা পরীক্ষা দিতে পারি না, আমরা যাতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে অনেক সময় বাজারে যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কত ছাত্রছাত্রী তো মারা গেছে, ওই বা ওখানে ছাত্রছাত্রী যাইতে ভয়ভীতি করে আয় না, স্কুলে যাইতে চায় না। প্রায় 6 বছর পেরিয়ে গেলেও সেতুর মাঝে 44 মিটার দীর্ঘ মূল স্প্যান, রেলিং, ডেক স্ল্যাব সহ বেশ কিছু নির্মাণ কাজ এখনো বাকি হয়নি। দুই পাশের অ্যাপ্রোচ সড়কও। এর মধ্যে গত 1 বছর ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। ছেলে মেয়ে লইয়া এই পারে আইতাম পারি না, যেতাম পারি না, খুব কষ্ট করতেছি। ব্রিজের অত্যাবশ্যক অতি তাড়াতাড়ি এই ব্রিজকে সম্পূর্ণ করার জন্য বিনীত আবেদন করছি। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র এবং ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই বিলম্বিত হয়েছে নির্মাণ কাজ। আর্টসের একটা ডিজাইনের জটিলতা ছিল, এই জটিলতাটা কাটছে, অলরেডি আর্টসের ডিজাইন দিছে, কিন্তু দিলে কি হবে, অ্যাকুইজিশন না হওয়ার কারণে এটা আরো বিলম্বিত হইতে পারে। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছে, ঠিকাদারের লোকবল ও নির্মাণ সামগ্রীর সংকটের কারণেই দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মাঝখানের একটা স্প্যান আছে যেটা আর্টস গার্ডার স্প্যান। এই স্প্যানটা একটু স্পেশাল টাইপের, এটা ঠিকাদারের সেন্টারিং এর একটু অভাব আছে এবং দক্ষ মিস্ত্রিও লাগে, যেটা তারা কালেক্ট করছে। তাকে চূড়ান্ত চিঠি দিয়েছি, যদি স্বল্প সময়ের মধ্যে কাজটি শুরু করে সমাপ্ত না করে আমরা কাজটি বাতিলের দিকে যাব। উপজেলা প্রশাসন বলছে, বিভিন্ন অভিযোগ থাকায় পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঠিকাদার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। তবে মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে আবারও সেতু নির্মাণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন বর্তমান ইউএনও। কাজের ধীরগতির কারণে আমাদের যেহেতু জনদুর্ভোগ হচ্ছে, আদার সে তাড়াতাড়ি কাজ করে দিবে, অথবা তাকে যেই বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটি যারা আছেন, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি, শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কেটে ফেলা হয়েছে প্রায় 1200 ফলদ কমলা ও মাল্টা গাছ। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগান করতে বন বিভাগের কিছু কর্মকর্তাকে নিয়মিতই অর্থ দিতেন তিনি। এবার অতিরিক্ত টাকা না দিতে পারায় বাগান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে, সরকারি বনভূমি দখলমুক্ত করতেই আইন অনুযায়ী অভিযান চালানো হয়েছে। বীজ দিচ্ছে, বলছে যে আপনারা গাছ লাগান, দেশ বাঁচান। স্যার, এই দেশটার কি পরিণতি এটাই? তাদেরকে সামান্য ছাতা না দেওয়ার কারণে স্যার আমার এত বছরের কষ্ট, এত টাকার খরচ করে গান আমার এই দেখেন স্যার কি করছে, মাটির সাথে মিশিয়ে দিছে। এভাবে অভিযোগ করছিলেন কৃষক আলী মোল্লা। তিলে তিলে 8 বছরে গড়ে তোলা কমলা ও মাল্টা বাগান, ফলে ভরা গাছগুলোই ছিল পরিবারের একমাত্র স্বপ্ন আর জীবিকার ভরসা। কিন্তু একদিনের উচ্ছেদ অভিযানে সেই বাগান পরিণত হয়েছে বিরান ভূমিতে। রাস্তা নামাই দিয়েছে স্যার, দেখেন আমি আজকে হাজার টাকা দিইনি, এই বাগানটার ফলটা ছাড়া যদি আমি 2 মাস পরে বিক্রি করতাম, তাইলে না হলে আমি 1 থেকে 1.5 কোটি টাকার ফল বিক্রি করতে পারতাম স্যার। এখানে আমি চাঁদা না দেয়ায় কেটে ফেলা হয়েছে কৃষকের 1200 ফলন্ত কমলা ও মাল্টা গাছ। বন বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। কাণ্ড তাণ্ডব চালাইছে স্যার, হলো প্রীতম বড়ুয়া আর হলো অর্জুন কান্তি দস্তিদার। তারা আমার নিজে আমার বাড়িতে আসছে টাকা দেন, আমি টাকা দিই নাই। আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে চাঁদা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা আলী মোল্লা বন বিভাগকে নিয়মিত মাসোহারা দিয়ে 5 একর জমিতে চাষাবাদ করে আসছিলেন। কৃষকের অভিযোগ, মাসোহারা বাবদ বন কর্মকর্তা এবার প্রায় 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের নামে কেটে ফেলা হয় কমলা ও মাল্টা গাছ। কোনো নোটিশ নেই, কোনো কিছু নেই। 3টা মাস সময় দিলে আমরা চারা বিক্রি করতাম, কমলার চারাগুলো বিক্রি করতাম, ফল বিক্রি করতাম, আনারসের চারা বিক্রি করতাম, এই যে টমেটো চারাগুলাও যে আমরা উঠে বিক্রি করতে পারতাম। আমাদের একটু টাইম কেন দিল না? এত অমানবিক কেন এই শিক্ষিত মানুষগুলা? 3 মাসের কিংবা 4 মাসের সময় দিতে বলে তুমি তোমার কাঁচাই উদ্ধার করো, আমরা আইনের সরকারি বাগান করবো কিবা একটা করবো, কি কেন আমরা হয়েছে না? অমনি ওটা ছড়িয়ে তারা খাটি ফেলাই পশুর মতো কাজ করে গেছে। এই যে কাণ্ডব লীলা এই বাগানে চালাইছে, হাটটা তো 5 বছর আগে হাটলায় না, লাগাই গেলেও হাটলায় না, এখন হাটও। তবে চাঁদা দাবি বা প্রতিহিংসাবশত গাছ কাটার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বন বিভাগ। তাদের দাবি, জমিটি সরকারি বনভূমি এবং দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, তাই আইন অনুযায়ী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যেহেতু এটা সংরক্ষিত বনভূমি, বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম, আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এদিকে এনজিও থেকে প্রায় 20 লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তুলেছেন এই বাগান। কয়েক মাস পর ফল বিক্রি করে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল, কিন্তু বাগান ধ্বংস হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ এবং সংসার চালানো দুই নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বেড়ে চলেছে ছাত্র জনতার ঢল। সময়ের সাথে পাল্লা দিয়ে আরও তীব্রতর হচ্ছে আন্দোলন। ককরোচ জনতা পার্টি ডাকে সাড়া দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। বুধবার রাতভর রাফি মার্গ, টলস্টয় মার্গ, কন্নড় প্লেস সহ যন্তর মন্তর একাধিক স্থানে অবস্থান ধরে রাখে শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় বিপুল সংখ্যক পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করে প্রশাসন। একসময় নিরাপত্তা কর্মীদের সাথে কয়েক দফায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। যন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ তোলে শিক্ষার্থীরা। বুধবার বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হন যন্তর মন্তরে। বিক্ষোভ ছড়ায় অন্তত 7 রাজ্যে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় পার্লামেন্টেও। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত বিচার আদালতে বিচারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতে সরকার দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে। মোদী জানান, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিজেপি সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। বলেন, তার সরকারের কাছে তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ ও পুলিশি হয়রানি বন্ধ হলে অনশন ভাঙতে রাজি ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। বুধবার হাসপাতাল থেকে দেয়া ভিডিও বার্তায় এই ঘোষণাই দিয়েছেন তিনি। আমি সরকারের কাছে অনুরোধ করছি, শিক্ষার্থীদের উপর যেন আর কোনোভাবেই বল প্রয়োগ করা না হয়। তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা থেকেও বিরত থাকতে হবে। তারা আমাকে নিশ্চয়তা দিলে সবার প্রতি সম্মান জানিয়ে আমি আজই আমার অনশন ভাঙব। টানা 12তম রাতের মতো ইরান জুড়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও টার্গেট দেশটির গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা এবং সামরিক স্থাপনা। হরমুজ প্রণালীর সিরিক ও জাস্ক দ্বীপে হয়েছে জোরালো বিস্ফোরণ। আক্রমণের শিকার আহভাস শহর। বুশারে আইআরজিসির সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। আন্দিমেশক শহরে আঘাত হানে মার্কিন ক্ষেপণাস্ত্র। ইরান ইরাক সীমান্তে যুক্তরাষ্ট্রের হামলায় মৃত্যু হয় 2 জনের। জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি।